আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা, প্রতিবারের মতো আবারও ফিরে আসলাম আমি তোমাদের সজীব ভাইয়া, সাথে অদ্ভুত তোমার মায়া গল্পের 36 নাম্বার পার্ট। তো চলো কথা না বলে গল্পে ফেরা যাক। নতুন ভোরের আগমন হয়, শীত বিদায় নেয়নি এখনো। ভোরে শীত শীত থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই শীত কমে যায়। দুপুরের দিকে একটু গরমও পড়ে। সন্ধ্যার পর আবার শীত বাড়তে থাকে। নাদিয়া ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজর নামাজ আদায় করে নেয়। তারপর মেয়ের জন্য খাবার নিয়ে তৈরি করতে যায় কিচেনে। উদয় মসজিদে গেছে নামাজ আদায় করতে। উদিতা ঘুমিয়ে আছে এখনো। একটু পরেই উঠে গলা ছেড়ে কান্না করতে শুরু করবে। মসজিদ থেকে বাড়ি ফিরে আসে উদয়। কিচেনে উকি দিয়ে দেখে নাদিয়া ওভেনের সামনে দাঁড়িয়ে আছে। নিঃশব্দে এগিয়ে যায় কিচেনের ভিতরে। পেছন থেকে জড়িয়ে ধরে নাদিয়াকে। মুখে ভয় দিয়ে মুখ দিয়ে আয়া শব্দ বেরিয়ে আসে নাদিয়ার। ভয় পাচ্ছ কেন? আমি। নাদিয়া চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নেয়। একটু হলেই প্রাণ পাখিটা উড়ে যাচ্ছিল। তোমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। কি করলাম? কি করলে বুঝতে পারছো না? সবসময় ভূতের মতো নিঃশব্দে পেছন থেকে এসে জড়িয়ে ধরো কেন? বারবার ভয় পাইয়ে দাও। নাদিয়ার ঘাড়ে মুখ গুজে বলে, জানোই তো বারবার আমিই ধরি, তারপরেও ভয় পাও কেন? যত সব ঢং। ছাড়ো তো, এভাবে ভয় দেখিয়ে দেখিয়ে কবে যেন জানেই মেরে ফেলো আমাকে। আমি কোথায় ভয় দেখাই? ভয় তো তুমি নিজেই পাও। হ্যাঁ, দোষ তো আমার নিজেরই। তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কেন ভয় পাই? এরপর থেকে আমার আশেপাশে আসলে শব্দ করে আসবে, গলা খাকারি দিবে। ভূতের মতো নিঃশব্দে আসলে তোমার খবর আছে। উদয় কিছু না বলে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। ওর তো নিঃশব্দে সে জড়িয়ে ধরে নাদিয়াকে চমকে দিতে ভালো লাগে। খাবার বানানো শেষ করে নাদিয়া খাবার বাটিতে ঢেলে নেয়। উদয় তখনও জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ছাড়বে নাকি এভাবেই ধরে থাকবে? ছাড়তে ইচ্ছা করে না। যে কেউ চলে আসবে, ছাড়ো এখন। কেউ আসবে না, আর আসলে আসবে, আমার কি তাতে? তোমার কিছুই না, তবে আমার অনেক কিছু। তোমার মধ্যে বিন্দু মাত্র লজ্জা নেই, কিন্তু আমার মধ্যে তো আছে। তাই হুটহাট যেখানে সেখানে জড়িয়ে ধরবে না, ছাড়ো এখন। উদয় ছেড়ে দেয়। রুমে যাওয়ার জন্য দুজন পেছনে ঘুরতেই দেখে মেধা দাঁড়িয়ে আছে। দুজনকে ঘুরে দাঁড়াতে দেখে মেধা সাথে সাথেই দৌড়। এসেছিল কফি বানানোর জন্য, কিন্তু ওদের দুজনকে দেখেই দাঁড়িয়ে গেছে বাইরে। কি লজ্জা, কি লজ্জা! নাদিয়া বাসায় এক কিল উদয়ের পিঠে। অসভ্য, নির্লজ্জ লোক, সব তোমার জন্য হয়েছে। সবসময় শুধু নির্লজ্জপনা। ছোট ভাইয়ের বউয়ের সামনে গেল তো মানজত সব। উদয় নাদিয়ার হাত ধরে টেনে রুমের দিকে এগিয়ে যেতে যেতে গা ছাড়া ভাব নিয়ে বলে, আশ্চর্য, এখানে অশুভ নির্লজ্জের কি হয়েছে? মেধা কি ছোট বাচ্চা নাকি? সবই বোঝার ক্ষমতা আছে ওর। স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরবে, এটাই স্বাভাবিক। আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, অন্যের বউকে তো না। তাই বলে যার তার সামনে জড়িয়ে ধরবে? আজকে ছোট ভাইয়ের বউয়ের সামনে, কাল তো তুমি বাবা মার সামনেও ধরতে দুবার ভাববে না। কেন ভাববো? মাথা খারাপ লাগলো? মাথা খারাপ তোমার, পাগল লোক। কথাই বলবো না, যাও। বকবক করতে করতে রুমে চলে আসে দুজন। রুমে এসেই ড্রেস চেঞ্জ করে নেয় উদয়। উদয়কে চেপে ধরে জোরে করে চুমু খায় ইচ্ছা মতো। তারপর ছেড়ে দিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে যায় জগিং আর এক্সারসাইজ করার জন্য। পেছন থেকে নাদিয়া বকাঝকা করে কতক্ষণ। এমন মানুষ আল্লাহর দুনিয়ায় দ্বিতীয় জন আছে কিনা সন্দেহ নাদিয়ার। পাগল বানিয়ে দেয় কাছে থাকলে। বাপ বেটি জ্বালানোর জন্য প্রস্তুত সর্বদা। গরম খাবার ঢেকে রেখে দেয় সেন্টার টেবিলের উপর। রুম ঝাড়ু দেয়। উদিতা সকল খেলনা গুছিয়ে রাখে। ইউজ করা কাপড় ওয়াশরুমে রেখে আসে। সবকিছু করে বেডে বসতেই উদিতা করে কেঁদে ওঠে। চোখ বন্ধ রেখেই কেঁদে কেঁদে আম্মু আম্মু করে। নাদিয়া মেয়েকে শোয়া থেকে তুলে কোলে নেয়। মায়ের কোলে উঠে খাওয়ার জন্য মুখ বুকের দিকে নিয়ে যায়। চোখ বন্ধ রেখেই হা করে মুখ এদিক ওদিক নেয় আর কাঁদে। নাদিয়া মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে।
1.5 বছর হয়ে গেছে, এখনো বুকের দুধ খাওয়ার জন্য কেমন করে। না খাওয়া অবধি একটুও শান্ত হবে না। খেতে দিয়ে বুকে জড়িয়ে ধরে বসে রইল। মেয়ের মুখের দিকে তাকালে নিজের ছোটবেলার কথা মাথায় ঘুরপাক খায় সব সময়। ওর নিজের ছোটবেলা কি একটু অন্যরকম হতে পারতো না? ওর মা বেঁচে থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? ওর মায়ের বুকে ঘুমালে কি ক্ষতি হয়ে যেত? ওর বাবা ওকে একটু ভালোবাসলে কি ভালোবাসা কমে যেত? আল্লাহ তাআলা যা ভালো বোঝেন তাই করেছেন। আজ নাদিয়ার মা বেঁচে থাকলে উদয়ের সাথে বোধহয় নাদিয়ার বিয়ে হতো না, উদয়ের মতো জীবন সঙ্গী পেত না। নাদিয়ার জীবন অন্যদিকে মোড় নিত। মেয়ের খাওয়া শেষ হলে ওকে ফ্রেশ করিয়ে দেয়, পরনের পোশাক খুলে বেবি অয়েল ম্যাসাজ করে দেয়, পুনরায় পোশাক পরিয়ে তৈরি করে আনা খাবার খাওয়াতে শুরু করে। এতক্ষণে খাবার ঠান্ডা হয়ে গেছে। উদিতা খেতে চায় না এই খাবার, হাত দিয়ে ঠেলে মায়ের হাতে সরিয়ে দেয়, মুখ ঘুরিয়ে নেয়। জোর করে মুখে পুরে দিলে জিহ্বা দিয়ে ঠেলে বের করে দেয়। জোর করে অর্ধেকের বেশি খাবার খাওয়ায়। মুখ পরিষ্কার করে কোলে নিয়ে উঠে দাঁড়াতেই রুমে প্রবেশ করে উদয়। ঘেমে যে একাকার অবস্থা। উদয়কে দেখেই 2 হাত বাড়িয়ে দেয় উদিতা। পাপা পাপা বলে ডাকতে থাকে সমান তালে। উদয় নিজের দিকে তাকায়। এই অবস্থায় মেয়েকে কোলে নেওয়া যাবে না। আমি ফ্রেশ হয়ে আসছি আম্মা, তুমি ততক্ষণ মায়ের কাছে থাকো। না না, কোলে কোলে। হেসে ওঠে উদয়। মেয়েটা হয়েছে বাপ পাগল। দ্রুত টাওয়াল হাতে ওয়াশরুমে প্রবেশ করে। নাদিয়া মেয়েকে নিয়ে নিচে নামতে আসে। সিঁড়ি থেকে নেমেই ধস্তাধস্তি করে কোল থেকে নেমে যায় উদিতা। ছোট ছোট পায়ে দৌড়ে যায় সোফার দিকে। মুখ দিয়ে উচ্চারণ করে, দাদু দাদু। নাতনির ডাক শুনে সিঁড়ির দিকে তাকায় উমর চৌধুরী আর উমাইর চৌধুরী। 2 হাত প্রসারিত করে দৌড়ে গিয়ে দাদুর কোলে চড়ে বসে উদিতা। 3 দাদা নাতনি খুনসুটিতে মেতে ওঠে মুহূর্তই। নাদিয়া সিঁড়ির কাছ থেকেই ফিরে যায় রুমের দিকে। প্রহর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মেধা ফোনে কথা বলছে। চুপচাপ এগিয়ে যায় মেধার কাছে। মেধা ব্যস্ত ফোনে কথা বলায়। ভাইয়ের 3 বছরের ছেলের সাথে কথা বলছে। প্রহর ওর পাশে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। প্রহর নিজের ঠান্ডা হাত নিজের 2 গালে ছোঁয়া। কি ঠান্ডা! শয়তানি হাসি দিয়ে ঠান্ডা 2 হাত বাড়িয়ে মেধার জামার সোয়েটারের ভেতর দিয়ে গলিয়ে দেয়। বরফ ঠান্ডা ছোঁয়া পেতেই লাফিয়ে চিৎকার করে উঠে দাঁড়ায় মেধা। হাত থেকে ফোন নিচে পড়ে যায়। দ্রুত জামার ভেতর থেকে প্রহর হাত বের করে দেয়। প্রহরের মুখের দিকে তাকিয়ে দেখে মিটিমিটি হাসছে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নেয়। কি ভয়টা পেয়েছে আল্লাহ! 2 ভাইয়ের স্বভাব একই রকমই। দুজনেই বউকে হঠাৎ হঠাৎ এসেই চমকে দেয়, সাথে ভীষণ ভয়ও দেখায়। নিচ থেকে ফোনটা কুড়িয়ে কল ব্যাক করবে বলে লাইন বিচ্ছিন্ন করে দেয়। তাকায় প্রহরের মুখের দিকে। মারতে চাও নাকি আমাকে? প্রহর মেধাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলে, মারতে কেন চাইবো? 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার। বউ মেরে এতিম হব নাকি আমি? নাক মুখ কুঁচকে নেয় মেধা। বউ মরলে কেউ এতিম হয়? হয় না? না, কিন্তু আমি হব। এভাবে ভয় দেখাও কেন তাহলে? এটাকে ভয় দেখানো বলে? তাহলে রোম্যান্স বলে। তুমি খুবই আনরোমান্টিক একটা মেয়ে বউ। রোমান্সও বোঝো না? কোন পাগল এটাকে রোমান্স বলে? তোমার জামাই পাগল। হেসে ওঠে মেধা। প্রহরের হাতের উপর নিজের হাত রাখে। প্রহরের গায়ের রঙের তুলনায় মেধার গায়ের রং অনেক চাপা। দুজনের হাত একসাথে করলে মেধার হাত কালোই মনে হয়। শক্ত করে চেপে ধরে প্রহরের 2 হাত। কোনোদিন ছেড়ে দেবে না তো? আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না প্রহর। প্রহর মেধাকে ছেড়ে সামনের দিকে ফেরায়। 2 গালে হাত রেখে বলে, কি হয়েছে? হঠাৎ এসব কথা বলছো কেন? মাঝে মাঝে ভয় হয় ভীষণ। তোমার আর আমার মধ্যে বিশাল ফারাক। তুমি যদি কোনোদিন আমায় ভুলে যাও, ছেড়ে দাও, ভীষণ ভয় হয়। কি সব পাগলের মতন উল্টাপাল্টা কথা বলছো? ঠিকই বলছি আমি। সবাই সৌন্দর্যের পূজারী, সৌন্দর্য সকলের নজর কাড়ে, কিন্তু আমি তো সুন্দরী নই। আমার মধ্যে সৌন্দর্য বলতে কিছু নেই। তোমার সাথে বিয়ের আগে কত শত পাত্রপক্ষ দেখেছে আমাকে, সবাই রিজেক্ট করেছে আমার গায়ের রং দেখে।
সকলের কথা তাদের মতো সুদর্শন ছেলের পাশে আমাকে মানাবে না। কিন্তু জানি না তুমি আমার মধ্যে কি দেখেছিলে, নিজে এত সুদর্শন যুবক হওয়া সত্ত্বেও আমার মতো কালো শ্যামবর্ণের মেয়েকে পছন্দ করলে, বিয়েও করলে। কোনোদিন যদি আমার প্রতি তোমার মন পরিবর্তন হয়ে যায়, তখন আমি নিজেকে সামলাতে পারবো না। ভীষণ ভয় হয় আমার। প্রহর জড়িয়ে ধরে মেধাকে শক্ত করে মাথায় হাত বুলিয়ে বলে, কে বলেছে তুমি সুন্দরী না? তুমি অনেক বেশি সুন্দরী। হাজারো ফর্সা মেয়ে তোমার ধারের কাছেও নেই। তোমার ডাগর ডাগর টানা চোখ, বাঁশির মতো সরু নাক, পাতলা চিকন ওষ্ঠ্যধয়, মায়াবী মুখশ্রী। সৌন্দর্যের জন্য এর চেয়ে বেশি কি চাই? আমি তোমার প্রেমে পড়িনি, আমি তোমার মায়ায় পড়েছি, তোমাকে ভালোবেসেছি। গায়ের রং যদি ম্যাটার করতো, তাহলে বিয়ে করতাম নাকি? আর না তোমার বাড়িতে প্রস্তাব পাঠাতাম। এই জন্যই তুমি মাঝে মধ্যে মুড অফ করে বসে থাকো। এসব ভেবে কখনোই মন খারাপ করবে না তুমি। তুমি আমাকে নাই ভালোবাসতে পারো, কিন্তু আমি তো বাসি। তোমার মন খারাপ দেখলে আমার ভালো লাগে নাকি? আমারও তো খারাপ লাগে। এসব কথা আর কখনো যেন না শুনি তোমার মুখে। আমি তোমাকে ছাড়বো তো দূরের কথা, তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনা করলে পা ল্যাংড়া করে ঘরে বসিয়ে রাখবো। তারপর নিজের হাতে খাইয়ে পরিয়ে দেব, কোনো সমস্যা নেই। এসবের অভিজ্ঞতা আছে আমার। ভাবি যেমন বউয়ের সবকিছু করে দিয়েছে, আমি না হয় আমার বউয়ের সবকিছু করে দিব। খাওয়ানো থেকে শুরু করে শাওয়ার নেওয়া, ওয়াশরুমে নেওয়া, এভরিথিং। তাতে কিন্তু আমারই লাভ হবে। আবার কিভাবে? কিভাবে আবার বউয়ের কাছে বেশি বেশি থাকতে পারবো, নাহান বাহানায় শুতে পারবো, বেশি বেশি আদর করতে পারবো। বলেই হাসে। চলো না, বেবি নেই, আর 1 বছর পর। এখন নিলে কি সমস্যা? এত কিছু বলার পরেও ভয় পাচ্ছো? বলেছি তো মরার আগে তোমার হাত, তোমার সঙ্গ ছাড়বো না। যারা ছেড়ে দেওয়ার তারা বেবি হওয়ার পরও ছেড়ে দেয়। বেবির জন্য সম্পর্ক টিকে থাকে না। 6 মাস পূরণ হয়নি, তোমার অ্যাপেন্ডিসাইটিস সার্জারি হয়েছে। আর 1 বছর যাক, পুরোপুরি সুস্থ হও, তারপর বেবি নিব। উপর থেকে তো সুস্থই দেখা যায়, তবে বেবি পেটে আসলে আস্তে আস্তে বেবি বড় হবে, সাথে পেটও বড় হবে। তখন যদি কোনো সমস্যা হয়, তোমার যদি কিছু হয়ে যায়, তখন আমি কোনো রিস্ক নিতে চাই না। ব্রো এত শক্ত করে ব্রো এত শক্ত হৃদয়ের মানুষ হয়েও ভাবির ডেলিভারির দিন অজ্ঞান হয়ে গিয়েছিল। ভাবির কোনো সমস্যাও ছিল না, তবু অজ্ঞান হয়ে গিয়েছিল। সেদিন বড় গলা করে বলেছিলাম, এত টেনশনের কি আছে? বইয়ের ডেলিভারির সময় কেউ অজ্ঞান হয়? বুড়ো বলেছিল, বিয়ে কর বউ হোক এমন পরিস্থিতিতে পর, তাহলেই বুঝতে পারবি টেনশন কি। আরো কত কিছু বলেছিল পরে। এখন তুমি বেবি নিয়ে কি আমাকে ওই পরিস্থিতিতে ফেলতে চাও? এমন কিছু হলে ব্রো আমাকে সারা জীবন খেপাবে। 1 বছর পার হলেই বেবি নেব। মেধা কিছু না বলে আবার মুখ গুজে দেয় প্রহরের বুকে। মানুষটা ওকে এত বেশি ভালোবাসে কেন? এত ভালোবাসা পেয়েও মাঝে মধ্যে ভীষণ ভয় হয়, হারিয়ে ফেলার ভয়। মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না, সেখানে ছেলেরা তো আরো কয়েক ধাপ এগিয়ে। তারা কালো শ্যামবর্ণের বা ফর্সা হোক না কেন, তাদের ঘরে সুন্দরী বউ থাকতেও পরক্রিয়ায় জড়িয়ে যায়। সেখানে মেধা শ্যামবর্ণের, আর প্রহর উজ্জ্বল ফর্সা। চোখের সামনে এত এত ছেড়ে যাওয়া বিচ্ছেদের ঘটনা দেখে ভীষণ ভয় হয় মেধার। মেধার বাবা মা কত চিন্তিত ছিল মেয়েকে নিয়ে। শ্যামবর্ণের মেয়ে হওয়া, কোনো ভালো ঘরের থেকে বিয়ে আসতো না, আসলেও পছন্দ করতো না। আর যারা পছন্দ করতো, তাদের ছেলের মধ্যে যে কোনো একটা না একটা দোষ খুঁত থাকতোই। বড় মেয়ে অনার্সে ওঠার পরপরই বিয়ে হয়ে গিয়েছিল, আর ছোট মেয়ে মাস্টার্সে ওঠার পরেও বিয়ে হচ্ছিল না। মেয়ের টেনশনে ঘুমাতে পারতেন না মেধার বাবা মা। বাবা মায়ের চিন্তিত মুখ দেখে মেধারও খারাপ লাগতো প্রচুর। শ্যামবর্ণের হওয়া, ছোট থেকেই সকল আত্মীয় স্বজনের কাছে অবহেলিত, হাসির পাত্রী হয়েছে। বুলিং এর শিকার হয়েছে অনেকবার। কাছের কোনো ফ্রেন্ড ছিল না, কেউ মিশতে চাইতো না খুব একটা। সবকিছুতেই ওকে পেছনে রাখা হয়েছে। তবে বাবা মা, ভাই বোনের কাছে অনেক ভালোবাসা পেয়েছে। এই 4জন মানুষের দেওয়া ভরসা, সাহসে সে এগিয়ে যেতে পেরেছে অনেক দূর। না হলে তো কবেই ভেঙে পড়তো, গুড়িয়ে পড়তো। বাবা মাকে বারবার বুঝিয়েছে ওকে নিয়ে টেনশন না করতে। পড়াশোনা শেষ করুক, নিজের ক্যারিয়ার গড়ে তুলুক, তারপর বিয়ে নিয়ে ভাববে।
পড়াশোনা শেষ করে বাবার বিজনেস জয়েন করার ইচ্ছে ছিল। সেজন্যে বাবা ভাইয়ের সাথে বিভিন্ন বিজনেস ইভেন্টে পার্টিতে যেত, বিজনেসের কাজে বাবা ভাইকে সাহায্য করত। কিন্তু বাবা মা তো টেনশন করবেই, মেয়ে যেমনই হোক। সব বাবা মা চায় মেয়েকে সুখী দেখতে। প্রহর মানুষটা অসম্ভব রকমের ভালোবাসে সেই প্রথম থেকেই। মেধা এই বাড়িতে আসার পর দেখলো দুই ভাই বউদের ঠিক কতটা ভালোবাসে। প্রহরের থেকে উদয় কয়েক ধাপ এগিয়ে। বাড়িতে থাকলে নাদিয়াকে রুম থেকে বেরোতেই দেয় না। মাঝে মধ্যে পাশের রুম থেকে নাদিয়ার রাগী স্বর শোনা যায়। বিরক্ত হয়ে উদয়ের উপর রাগারাগি করে। তখন মেধা নিজের রুমে বসে হেসে কুটকুটি করে। অন্যের ভালোবাসা দেখতে ভালোও লাগে। প্রহরও কম কিসে, প্রহরও বাড়িতে থাকলে মেধাকে নিজের কাছ থেকে সরতে দেয় না। দুই ভাই একরকম। তো প্রিয় ভাইয়া আপুরা, তোমাদের আজকে এই